শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। আলিয়াস ফসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে স্থপতি ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন চিত্র প্রদর্শনী জানালা। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞান তাপস আব্দুল রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরেনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজিত এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনায় এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। মানুষ কি অতটা খারাপ? মানুষ ভালো মন্দ দুরকমই আছে। সাদা টাইপের মানুষরা ভীষণ স্বার্থপর। কিছুদিন পর আমাকে তোমার এমন মনে হতে পারে। রাত 9টায় প্রচার হবে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান তারকার গান গল্প। রাত 11:30টায় রয়েছে একক নাটক অথবা রোদের মতো। আচ্ছা, কি তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কি বাঘ? তোমাকে খেয়ে ফেলবো? হ্যাঁ, বাঘ হইতে যাবেন কেন? আব্বা কইছে আপনি একজন মাস্টার, আবার কবি মানুষ। আচ্ছা, কেন ভয় পাচ্ছ? আরে আপনি কেন? তুমি করে বলো না। আল্লাহ, আমি আপনারে কেমনে তুমি করে কমু? তাছাড়া আপনি তো মুরব্বী মানুষ। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি উপমহাদেশের শাস্ত্রীয় ঘরানায় আন্তর্জাতিক খ্যাতিমান বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। আমাদের আজকে অনেক ভালো লাগছে, আজকে আমরা আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমারও ভালো লাগছে। তো আপনার সাফল্য গাথা এবং অর্জনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সম্মাননা স্মারক এবং চিত্র প্রদর্শনী এবং একক বংশীবাদনের আয়োজন করা হয়েছে। তো প্রথমে জানতে চাচ্ছি, সম্পূর্ণ আপনাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটা অবশ্যই অনেক আনন্দের। তো কেমন লাগছে? খুব ভালো। তবে এবারের প্রোগ্রামটা অত্যন্ত ব্যতিক্রম ধর্মী। আমার মনে হয় আগে কোনো সময় আমি তো করিনি, আর কেউ করেছে কিনা আমার মনে হয় না। কারণ আমার জীবনের যত অনুষ্ঠান ছিল বিগত প্রায় 25 বছর কি তারও বেশি আগের অনেক ছবি আমি সংরক্ষণ করে রেখেছিলাম প্রত্যেক প্রোগ্রামের বড় করে শখে। সেই ছবিগুলা প্রদর্শন করা হবে। তারপরে আমি অনেক জায়গায় অনেক সম্মাননা ক্রেস্ট এগুলা ভাবলাম যে সাজিয়ে কোনো এক জায়গায় লোকজন দেখুক এবং সঙ্গে আমি বাজনাও বাজাই। এই হলো প্রোগ্রামের মেইন উদ্দেশ্যটা। এটা প্রোগ্রামটা 5 দিন ব্যাপী। এই অনুষ্ঠান পুরোটাই আপনার জীবন গাথা থাকছে বলা যায় এই অনুষ্ঠানে। হ্যাঁ, সেটা বলতে পারেন। আচ্ছা, পুরো জীবনে যে সম্মাননা আপনি পেয়েছেন সেটাও ওখানে থাকছে। তার ভেতরে উল্লেখযোগ্য কিছু সম্মাননার কথা আমি একটু জানতে চাচ্ছি। উল্লেখযোগ্য, উত্তরপাড়া মিউজিক কনফারেন্সে আমাকে সম্মাননা একটা ক্রেস্ট দিয়েছে। চিটং প্রেস ক্লাব রিসেন্টলি আমাকে একটা সম্মাননা দিয়েছে। এছাড়া আশফাক নাজমা ফাউন্ডেশন গোল্ড মেডেল ক্রেস্ট দিয়েছে। এছাড়া বিভিন্ন রোটারি ক্লাব অনেক সময় আমাকে সম্মাননা দিয়েছে। কলকাতায় শেল্টার প্রমোশন অ্যাওয়ার্ড দিয়েছে। তারপরে রিসেন্টলি চিটং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দিয়েছে, লায়ন্স ইন্টারন্যাশনাল দিয়েছে এবং অনেক বেসরকারি সম্মাননা পেয়েছে আমি বলতে পারি। তো এখন পর্যন্ত দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে অবশ্যই, তো অনেকের সাথে হয়তো কাজ করার সুযোগ হয়েছে, সৌভাগ্য আপনার হয়েছে। তো সেরকম কিছু স্মৃতিচারণ যদি আমাদের সাথে একটু করতেন আজকে। দেখেন, আমি তো সোলো ফ্লুট প্লেয়ার, বাঁশি বাজাই।
তো আমার সঙ্গে স্মৃতিচারণ আমি বলবো যে ভারতবর্ষের মস্ত গুণী শিল্পী পণ্ডিত ভিজি যোগের সাথে দুবার আমি বাঁশি বাজানোর সুযোগ পেয়েছি, দুজনে, উনি বেহাল আমি বাঁশি। কলকাতা একবার কলা মন্দিরে, একবার বাংলাদেশে ঢাকায় জাতীয় জাদুঘরে। তারপরে অনুষ্ঠানের ভিতরে আমার যেমন ধরেন ডোভারলিন মিউজিক কনফারেন্স, এটা প্রায়ই বলি এটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বলা যেতে পারে মিউজিক কনফারেন্স, ওখানে আমার বাজানোর সৌভাগ্য ছিল ওদের 50 বছর পূর্তিতে। তারপরে সিমিলার একটা কনফারেন্সে উত্তরপাড়া মিউজিক কনফারেন্স, ওখানেও আমি বাজিয়েছি, দিল্লিতে বাজিয়েছি। এসব সিঙ্গাপুর ইন্ডিয়ান ফাইন আর্ট সোসাইটির ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল ওখানেও বাজিয়েছি, যেটা নাকি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের এবং ডান্সের ফেস্টিভ্যাল হয়েছিল। ওইসব প্রোগ্রামে সব ভারতবর্ষের কিংবদন্তি আর্টিস্টরাই থাকে, ওখানে বাজানোর সৌভাগ্য হয়েছে। তারপরে অস্ট্রেলিয়াতে একটা পোর্ট ফেরি স্প্রিং মিউজিক ফেস্টিভ্যাল ছিল, ওখানে এই সাবকন্টিনেন্টের আমি একমাত্র আর্টিস্ট ছিলাম তখন বাজানোর। তো এই ধরনের, আর জাতীয় জাদুঘর দেশে বিগত বহু প্রোগ্রাম করেছি আমি, নাট্যশালায় প্রায় সোলো পারফরমেন্স ছিল। আর উল্লেখযোগ্য একটা কথা স্মৃতিতে রাখার মতো হলে অত্যন্ত দুঃখের কথাই বলিস, যেটা রিসেন্ট 2014 সালের 19 সেপ্টেম্বর চিটাগংয়ে থিয়েটার ইনস্টিটিউটে প্রোগ্রাম করার সময় আমার সঙ্গে যে তবলা বাজাতেন, 40 বছর প্রায় বাজিয়েছে, বিজন কুমার যদি স্টেজেই হঠাৎ মানে হার্ট অ্যাটাকে মারা যান। মানে বেশ কিছু কাজ আছে, বেশ কিছু অর্জনও আছে আর কি বলা যায়। তো এই যে বাঁশিকে নিয়ে কাজ করার আগ্রহ, বাঁশিকেই বা কেন বেছে নিলেন এবং কিভাবে, সেই শুরুর গল্পটা একটু আমরা শুনি। সেটা কি ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিতে আমার ছোট বোন গান করতো। আর বাঁশি তো এমন একটা জিনিস, এমন তো কাউকে পাইনি যে পছন্দ করে না বাঁশি। ছেলেবেলা সবাই হয়তো বাঁশি একবার না একবার, মেয়ে হোক ছেলে হোক, মানে শুনতে কিন্তু সবাই পছন্দ করে, এবং খেলনা বাঁশি তো বাজায়। তো শুরুতে আমার ভাটিয়ালির সুরই তো আকৃষ্ট করতো ছেলেবেলা, যখন শুনতাম রেডিওতে ভাটিয়ালির সুর কিংবা পল্লীগীতি হচ্ছে, গানের চাইতে কানটা থাকতো বাঁশির আওয়াজটা যে অ্যাকম্পানিমেন্ট করতো। পরে যখন দেখতাম রেডিওতে বলছে এমুক রাগে বাঁশি বাজাচ্ছেন, তখন বুঝলাম যে রাগিনী, তখন পুরা বাঁশি বাজছে। পরে আমার ছোট বোন তো সে ক্লাসিক্যাল শিখতো, শুনতাম, তখন ভাবলাম যে এটাই তো মেইন জিনিস অ্যাজ এ পারফর্মার কিংবা সলো হিসাবে। ওইটা তো, বাকিটা তো আপনার অ্যাকম্পানিমেন্ট। তা আমি তো চাচ্ছি যে একদম প্রপার, মানে অ্যাকম্পানিমেন্ট না হয় প্রপার বাজনা সরাসরি শোনানোর, সেভাবে এসছে। আর বাঁশি আমাকে এটা ন্যাচারাল একটাই বলবো, এমনি একটা শখের বসে তখন শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে সিরিয়াস হয়ে গেছে, খুব শখ ছিল আমার। আমি যেটা বলবো যে আমার জীবনে শেখার, যেহেতু আমি জাহাজে ছিলাম, আমার প্রাইম টাইমটা শিপে কাটিয়েছি জীবনের, শেখার তেমন সুযোগ ডাইরেক্টলি পদ্ধতিগতভাবে আমার রিয়েলি হয়নি সত্যি। কিন্তু আমার হাতে খড়ি ছিল আর্য সঙ্গীতের প্রিয়দারঞ্জন সেনগুপ্ত বাবু, উনি সেতার বাজাতেন রিয়েলি। উনি 4 দিন আমি ক্লাস করেছি, 1 মাস। আমার মায়ের আলমারি থেকে 10 টাকা আমি তুলে নিয়েছিলাম না জানিয়ে, তারপরে ভর্তি হয়েছিলাম। এই 1 মাসের পরে আমার ছোট বোনের টিচার ছিল ওস্তাদ বেলায়েত আলী খান সাহেব, খেয়াল শেখাতেন। ওনার আমি ফর্মাল ছাত্র ছিলাম। উনি বললেন তুমি তবলা বাজাবে ওনার সাথে, আমি তোমাকে বাঁশি শিখাবো। তো বাঁশি উনি একটু গাইড করতেন। তারপরে আমি জাহাজে চলে গেছি, আসা যাওয়া আমি শুনতাম প্রচুর। পরবর্তীতে দেশ স্বাধীনতার পরে আমি পাকিস্তান থেকে পালিয়ে আসছিলাম। আসার পরে ওস্তাদ বাহাদুর খাঁ সাহেব এসেছিলেন বাংলাদেশে চিটাগংয়ে, তখন আমার ভাগনা হচ্ছিল ছাত্র, তখন আমি ওনার স্টুডেন্ট হতে আগ্রহ প্রকাশ করলাম। উনি তখন, কারণ আলাউদ্দিন খাঁ সাহেব যে বিশ্ববিখ্যাত, ওনার ছাত্র ছিলেন বাঁশির যে জনক পান্নালাল ঘোষবাবু। তো আমি মনে করলাম যে ওনার কাছে শিখি। তো ওনার আমি ফর্মাল স্টুডেন্ট, যদিও শেখার তেমন সুযোগ পাইনি, কয়েকবার আসা যাওয়া করেছে। উনি তো শরৎ বাজাতেন, না জাহাজ থেকে না, তখন নেমে গেছে পাকিস্তান থেকে পালিয়ে আসার পরে, জাহাজের চাকরি ছেড়ে দিয়েছে 73-তে। তারপরে বাহাদুর খান সাহেবের কাছে কিছু গাইডেন্স এমনি, কিন্তু আমি তো এজ আই সেড যে আমি সবসময় শুনতাম এবং প্র্যাকটিস করতাম। তারপরে আমি পান্নালাল ঘোষবাবুর ঘনিষ্ঠ শিষ্য এবং জামাতা দেবেন্দ্র মুর্দেশ্বর বাবু বোম্বেতে, ওনার কাছে কিছুদিনের জন্য গেছি। এবং সবশেষে ভিজি কার্নাট বাবু, পণ্ডিত ভিজি কার্নাট পান্নালাল ঘোষবাবুর আরেকজন ঘনিষ্ঠ শিষ্য, ওনার কাছে গেছি। উনি কিছুদিন আমাদের বাসায়ও ছিলেন। কিন্তু এগুলো সব খণ্ডকালীন, মানে অল্প অল্প সময়ের জন্য। কিন্তু আমার শেখাটা এই গাইডেন্স প্লাস
একাগ্রতা শোনা, অবশ্যই, এবং আমি জি। সবসময় স্রষ্টার কাছে সবসময় আমি চাইতাম, ছেলেবেলায় কোনো সময় কোনোখানে নামাজ পড়লো কিংবা হ্যাঁ, হ্যাঁ। পীর ফকিরের মাজারে গেলে যেখানে যাই আমি চাইতাম যে আমি যদি পান্নালাল ঘোষবাবুর মতো বাজাতে পারতাম। এই একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জিনিস আমার মানে ভিতর বাঁশির প্রতি সবসময় ছিল, অন্যরকম একটা খুব প্রেম ছিল, প্রেম ছিল আপনার আর কি বলা ভীষণ। যায়। এবং তাহলে এটার সে- আবেগই মানে আমাকে, আমি মনে করতাম যে এটা একটা স্বর্গীয় একটা আচ্ছা আবেগ এবং ইয়ে আছে হ্যাঁ, হ্যাঁ, শ্রীকৃষ্ণের বাঁশি। আচ্ছা, তো বাঁশির কথা এত যখন শুনছি, একটা একটা সুর আমরা একটু শুনতে চাচ্ছি বাঁশির, শুনে ফেলি আমরা আচ্ছা। এখন একটু। জি। আচ্ছা, আমি দেশ রাগে একটু আলাপ করি। বাহ, চমৎকার। মানে অন্যরকম একটা ব্যাপার আছে বাঁশি সুরের ভেতরে, যেটা আসলে প্রকাশ করা যায় না। হ্যাঁ, বলা যেতে জি। পারে। আচ্ছা, আপনার 2 মেয়ে আছে আমরা জানি, তো আপনার সন্তানেরা কি বাঁশির প্রতি কোনো আগ্রহ আছে তাদের? এটা একটা খুবই কঠিন প্রশ্ন, আবার খুব সহজ প্রশ্ন। আচ্ছা। আমার 2 মেয়ে কিন্তু ছাত্রী হিসাবে ব্রিলিয়েন্ট, এবং হ্যাঁ, হ্যাঁ। সঙ্গীতেও কিন্তু ওদের যথেষ্ট ট্যালেন্ট আছে। বাবা হিসাবে আমার বলা উচিত না, মানে কিন্তু গান ওরা করেন ছেড়ে তারা? দিয়েছে না। আচ্ছা, আচ্ছা। বড়টা বেহালা এবং হ্যাঁ, ছোটটা শরৎ শিখত, ও। কিন্তু দুর্ভাগ্যবশত সে ছেড়ে দিয়েছে। ওরা পড়াশোনায় মনোযোগ দিয়েছে বেশি। আলটিমেটলি ওরা তো একসময় আমাকে বলতো যে তুমি এত বছর জন্মের পর থেকে দেখছি বাঁশি নিয়ে এত সময় কাটাও, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে কয়জন কি জানে, ব্যান্ড সঙ্গীতের এই যে আয়ুব বাচ্চু এদেরকে কত লোকে চিনে। তো তো আমি তখন হাসি আর কি, যে আমি বললাম যে হ্যাঁ এটা তো ঠিক, ওইটা আলাদা এটা আলাদা। মোট কথা আলটিমেটলি করে নাই, তবে ও খুব ট্যালেন্টেড ছিল, আচ্ছা, করতে পারতো। এবং আমি একটা কথা বলবো যে এগুলা অনেকটা কুদরতি, এটা ডেস্টিনি, অনেকটা ডিজাইন, অবশ্যই। আমি এটা মনে করি। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি যে বাঁশিতে এই জায়গায় আসবো আমি তো কোশ্মিন কালে চিন্তা চিন্তা করিনি করা হয়নি, ছেলেবেলা। জি। আমার ছোট বোন শিখতো, ছোট বোন খুবই ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, নামও ছিল তখন, আচ্ছা, আচ্ছা। মানে ক্লাসিক্যাল। এখনো আমাকে অনেকে যারা পুরানো আর্টিস্ট, ও আপনি বেলার ভাই এভাবে চিনে। মানে তাকে চিনতো সেই হিসেবে আপনি তার ভাই। সে তো অনেক জি। অনেক নাম করা তো সেই ছিল। প্রথম এখন থেকে শখের বশে বাঁশিটা শুরু করেছিলেন, এখন পর্যন্ত সেই বাঁশির সাথেই আছেন। তো ভবিষ্যতে এই বাঁশিকে নিয়ে আরো কি কি করার পরিকল্পনা আছে? আমার সত্যি কথা বলতে গেলে আমি চাই আমার অনুষ্ঠান হোক
এবং আমি বাঁশি বাজাই, এটা আমার জীবনে সুস্থ থেকে যতদিন জীবিত থাকি যাতে এটা আমার সাথে থাকে আর অনুষ্ঠান হোক। এবং আমি চাই যে আমাদের এই আর্ট একটু পরিচিতি পাক। আমাদের দেশে ক্লাসিক্যাল মিউজিক ভীষণভাবে নেগলেক্টেড। এটা কিন্তু ইট ইজ হাইলি রেসপেক্টেড, পিপুল রেসপেক্ট করে যারা নাকি ইন্টেলেকচুয়াল কিংবা, বাট এটা ইকুয়ালি নেগলেক্টেড, এটা দুর্ভাগ্যবশত। এবং আমাদের দেশে এটার প্যাট্রোনাইজেশনের অভাব এবং সরকারি তরফ থেকেও অভাব, তারপরে ব্যবসায়ী যারা রিচ ওরাই তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা আসবে, ওরাও প্যাট্রোনাইজ করে না, কারণ এই সঙ্গীতটা সেভাবে মানুষের ভিতরে হয় না, পরিচিতি লাভ তুলনা অনেক কম হয়েছে। যেটা পার্শ্ববর্তী দেশে তো সঙ্গীত ধর্মের ভিতরেও হিন্দুদের যেমন আছে, আমাদের দেশে তো একটা ডিভিশন আছে, অনেকে করে অনেকে করে না। যদিও আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় সঙ্গীতের মেইন মানে ওখানকার আর্টিস্টরা অনেক এই যন্ত্রসঙ্গীতের দিকে তো তাদের লিডিং বলা যেতে পারে। তো অবশ্যই আমি বলবো কোন আলাউদ্দিন খান সাহেবের শিষ্য পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খাঁ, বাঁশির জনক পান্নালাল ঘোষবাবু, যে বাঁশি 4500-5000 বছর আগের, এই বাঁশিকে পপুলার এবং এটাকে বলতে পারেন যে পাইওনিয়ার অফ ফ্লুট পণ্ডিত পান্নালাল বরিশালের, কিন্তু এটা এখানে সেই যেন আস্তে আস্তে যেন এই বাঁশির যে পরিচিতি লাভ সেটা যেন আরো অনেক বিস্তার হয় এবং আরো অনেক সবাই যেন জানে। শুধু বাঁশি না, আমি বলবো শাস্ত্রীয় সঙ্গীত ইন জেনারেল। আচ্ছা আচ্ছা, তো আপনাকে যেহেতু পেয়েছি, এত অল্প সময় আসলে আমাদের কথা বলে সব গল্প শেষ করা যায় না, তবু আমাদের যেহেতু আজকে সময় শেষ, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তো আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভসন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandhya@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।